1 মাস, এই বিয়েটার বয়স হবে মাত্র 1 মাস। 1 মাস পর তোমায় আমি মুক্তি দিয়ে দিব, কিন্তু এই 1 মাস আমার কথার নড়চড় হবে না। আমি যা যা বলবো তাই তাই করতে হবে। আমার বলা প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তোমার এই 1 মাসের বিনিময়ে তোমার বাবাকে সুস্থ করার দায়িত্ব আমার। তোমার ছোট বোনের স্কুলের খরচটাও আমার। বলো রাজি? 1 মাসের জন্য বিয়ে? হ্যাঁ পৃথু, 1 মাসের জন্য আমার কন্ট্রাক্ট পেপার রেডি, শুধু সাইন করার পালা। 1 মাস পর কি হবে? এই 1 মাস পর তোমায় আমি ছেড়ে দেব, আমার বন্দি খাঁচা থেকে মুক্তি দিয়ে দেব। কিন্তু তোমার বাবা আর বোনকে আমি যা দেব তাতে তোমাদের সারা জীবন কেটে যাবে। প্রিয়ন ভাইয়ের কথা শুনে চুপচাপ বসে রইলাম। আমি পৃথুলা রাইম, মাত্র ইন্টার পরীক্ষা শেষ করেছি। বাবা স্ট্রোকের রোগী, ওনার সারা জীবনের সঞ্চয় সব একটা ফ্ল্যাটের পেছনে ইনভেস্ট করে। আজ সেটা উঠে গেছে। ফ্রড ছিল ওরা, যার কারণে বাবার কাছে একটা পয়সাও নেই। যেটা ভাবতে ভাবতেই বাবা কাল রাতে স্ট্রোক করেছে। আমাদের বাড়িটা ছাড়া আর কিছুই নেই। প্রেওয়ান খান আমার একমাত্র ফুফুর ছেলে। ফুফাতো ভাই অনেক প্রভাবশালী লোক, আমার ফুপাও তাই। এই বিপদে কাউকেই পাশে পাচ্ছিলাম না, তাই ফুপার কাছে এসেছিলাম। মায়ের দিক দিয়ে সব রাস্তা বন্ধ, কারণ আমার মা নেই, তাই মামা খালারা আমাদের আর পরিচয় দেয় না। কিন্তু এখানে এসে আমাকে এইগুলো করতে হবে, এটা শুনে পৃথিবীটা যেন আমার থমকে গেল। ওদিকে বাবার চিকিৎসা অফ রেখেছে, আমি কি করব? পৃথু, কি ব্যাপার? আমি রাজি প্রেরণ ভাইয়া। গুড, এখানে সাইন কর, এখানে সাইন কর। আমি ওনার দেখানো জায়গায় সাইন করে দিলাম। বিয়ে নামক এক বৈধ এবং পবিত্র সম্পর্কে জড়ালাম মাত্র 1 মাসের জন্য। আপনার কথা তো আমি শুনলাম, কিন্তু আমার বাবা। সব হবে পৃথু, চল আমি তোকে নিয়ে যাচ্ছি। প্রিয়ন ভাই আমাকে নিয়ে হসপিটালে এলো। আমার ছোট বোনটা অগোছালো হয়ে বসে আছে হসপিটালের এক কোণে। রাইমা, বাবা কোথায়? আপু, তুই এসেছিস? বাবাকে বের করে দিয়েছে ওই যে বাবা। আমি বাবার দিকে তাকাতেই আমার কলিজাটা খান খান হয়ে যায়। সামান্য কিছু টাকার জন্য এই মানুষগুলো বাবাকে বাইরে বের করে দিয়েছে। ডক্টর, নার্স! প্রিয়ম ভাইয়ের চিৎকারে সবাই জড়ো হয়ে যায়। ওনাকে বাসায় ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। ফুল ট্রিটমেন্ট বাসায় হবে, যত টাকা লাগে আমি দেব। জি স্যার, অবশ্যই। প্রিয়ন ভাইয়ের একটা কথায় হসপিটালের সবাই বাবার পেছনে লেগে গেল। তাকে অ্যাম্বুলেন্সে বসানো হলো। সমস্ত কিছু নিয়ে তারা আমাদের বাসার দিকে রওনা দিবে। আপু, তুই যাবি না? না, আপু যাবে না রাইমা। কেন প্রিয়ন ভাই? আপুকে দিয়ে ছোট্ট একটা কাজ আছে, ওটা করেই দিয়ে আসবো। আচ্ছা আপু, তাহলে আমি যাই। হুম। আস্তে আস্তে আমার বাবা আর রাইমা আমার দৃষ্টির বাইরে চলে গেল। হঠাৎ হাতে টান অনুভব হতেই আমি পেছনে ফিরে তাকাই, দেখি প্রিয়ন ভাই আমাকে টানছেন। আমি ওনার সাথে হাঁটা শুরু করি, গাড়ি করে ওনার বাসার সামনে আসি। শোন, এখন মা বাবার কাছে তোকে আমার স্ত্রী বলে পরিচয় করাতে চলেছি। মা তোকে কিছু বললে তুই সহ্য করবি শুধু। খবরদার আমার মাকে কোনো কথার উত্তর দিবি না। জি। আমাকে নিয়ে প্রেরণ ভাই ঘরে এলো। আমরা ভেতরে আসতেই ফুপি ছুটে এলো। কিরে পৃথুলা, তুই এখানে কি মনে করে? ভাইজান ভালো আছে তো? আম্মু, আমি পৃথুকে বিয়ে করেছি। কি, বিয়ে করেছিস মানে? আজ বিয়ে করেছি ওকে। প্রিয়ন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না মা, সত্যি আমি ওকে ভালোবাসি, তাই বিয়ে করে এনেছি। কি পৃথু, বল কিছু। জি, জি ফুপি। হঠাৎ আমার গালে চড় পড়তেই উল্টো দিকে ঘুরে পড়তে গেলাম, কিন্তু প্রেয়ন ভাইয়া আমাকে ধরে বসলেন। পৃথু, তুই আমার মেয়ের মতো হয়ে এটা কি করে করলি? ফুপি শুধু আমার ভুলটাই দেখলো। আসলে আপন আর পর কখনো এক হয় না, আর আমি তো নেহাতি গরিবও। প্রেয়ন, আমি এই বিয়ে মানি না। মানো আর না মানো, ও আমার স্ত্রী। কথাটা বলেই প্রেয়ন আমার হাত ধরে টানতে টানতে উপরের রুমে নিয়ে চলে গেল। আমি ভয়ে এক কোণে দাঁড়িয়ে আছি। পৃথু, এদিকে আয়। আমি ওনার দিকে এগিয়ে গেলাম। এই গালে চড় মেরেছে তাই না? খুব জ্বালা করছে তো? না না, উনি ফুপি, চড় দিতেই পারে। না পৃথু, তোকে আমি নিয়ে এসেছি, তোকে চড় মারার অধিকার, ভালোবাসার অধিকার শুধুই আমার।
অন্য কারো নেই। আমি অবাক নয়নে তার দিকে তাকিয়ে রইলাম। ঠাস, গালে হাত দিয়ে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছি প্রেয়ন ভাইয়ের দিকে। চড়টা মারলাম জোরে, কারণ এই চড়টা ডাকার জন্যই ছিল। শাড়ি আর গহনা পরে রেডি থাক, কথাটা বলেই প্রিয়ন ভাইয়া রুম ত্যাগ করলো। আমি কিছুই বললাম না। প্রিয়ন ভাইয়া নিচে চলে গেল। আমি দরজা লাগিয়ে শাড়ি পরে নিলাম। গহনাগুলো পরতেই আয়নার সামনে তাকিয়ে নিজের গালে হাত দিলাম। দুইটা চড়ের কারণে গালটা বেশ খানিকটা ফুলে আছে। আমার তীব্র ব্যথা অনুভব হচ্ছে, খারাপও লাগছে। নিজের জীবনটাকে কোথায় ঠেলে দিলাম আল্লাহই ভালো জানে। আচ্ছা, প্রিয়ন ভাই তো চাইলেই আমাকে এমনি সাহায্য করতে পারতো, তাহলে এইভাবে বিয়ে কেন করলো? ছোট থেকেই আমার ফুপি আর আমাদের মধ্যে ধনী গরিবের একটা ফারাক ছিল। আমি তেমন কখনো এই বাসায় আসিনি, কারণ প্রিয়ন ভাইয়ের কথাগুলো আমার খুব বেশ লাগতো, এই জন্য ভাল লাগতো না। তবে ফুপি আমাকে মায়ের মতো করেই স্নেহ করতেন, আমার বোনটাকেও খুব ভালোবাসতেন। এখন কি আর আগের মতো করে ভালোবাসবে আমাকে? হয়তো কখনো আর ভালোবাসতে পারবে না। আমি এইগুলো ভাবছি, হঠাৎ মনে হলো কেউ আমার পিঠে হাত দিয়েছে। হতবাক হয়ে আয়নায় তাকাতে দেখি প্রিয়ন ভাইয়া। কি 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 করছেন? চেইন লাগাচ্ছি। আমি পারবো, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। সে চেনটা লাগিয়ে আমাকে তার দিকে ঘোরালো, আমার বাম গালে হাত দিল। খুব জ্বলছে নাকি তোর? আমি ভ্যাবলার মতো তাকিয়ে আছি। কি বলে কি? সরি রে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। প্রিয়ন ভাই নিজে একটু নিচু হয়ে আমার গালে কিস করলো। আমার চোখ রসগোল্লা হয়ে গেল। এবার সেরে যাবে। বাহ, কিস করেছে তাই সেরে যাবে? কি আইন রে মাগো! নিচে যাব নাকি? হ্যাঁ, অবশ্যই। প্রিয়ন ভাই আমার হাত ধরে নিচে নিয়ে এলো। ফুপি বেশ গোমড়া মুখ করেই দাঁড়িয়েছিল। আমি মাথা নিচু করেছিলাম। বিয়ে যখন হয়েছে, মেনে না নিয়ে তো আর উপায় নেই। আমি চাইবো তুই আমার ঘরের বউয়ের মতো না, বরং আমার মেয়ের মতো হয়ে থাকবি। ফুপির কথায় চোখে জমে থাকা পানিগুলো গড়িয়ে পড়ল। কাঁদছিস কেন? এটা তো সুখের খবর। ফুপি আমাকে জড়িয়ে ধরলেন। সত্যি আমি ভুল ভেবেছিলাম ফুপিকে। ফুপি সত্যি একজন ভালো মনের মানুষ, আমাকে আগের মতোই ভালোবাসে। প্রিয়ন, আমো, ঋতুকে এবার ছেড়ে দে, ও এখন একটু মিষ্টি বানাবে। এমন ভাবে বলছো যেন তোমার বউকে আমি একাই ছাড়ছি না। হ্যাঁ, ছাড়ছিস না তো, আমি তো দেখছি এখনো হাত ধরে আসিস। ফুপির কথায় প্রেয়ন ভাইয়া আমার হাত ছেড়ে দিলেন। চল আয়। ফুপি আমাকে নিয়ে কিচেনের রুমে এলো। শোন মা, তোকে কিছু রান্না করতে হবে না। এই যে দুধ আর কোথায় কি আছে সব বুঝিয়ে দিলেন ফুপি। বুঝতে পারছিস? হুম। এবার একটু মিষ্টি বানা, তাতেই হবে। আচ্ছা। ফুপি চলে গেলেন। আমি শাড়ির আঁচলটা কোমরে গুজে কাজে লেগে গেলাম। সব অদ্ভুত ব্যাপার ঘটেই চলেছে আমার সাথে। এই বিয়ে, এই মিষ্টি বানানো, আল্লাহ কি জানি বাবা কেমন আছে, এসব ভাবতে ভাবতেই হঠাৎ প্রেয়ন ভাইয়ের আগমন। পৃথু, জি, একটু পানি দে তো। জি, দিচ্ছি। আমি প্রেয়ন ভাইকে পানি এগিয়ে দিলাম। তোকে না গিন্নি গিন্নি লাগছে পৃথু। 1 মাসের জন্য হলেও তো গিন্নি হয়ে গেছি, তাই না ভাইয়া? আচ্ছা, তুই গিন্নি কার জন্য হইলি? আপনার জন্য। তাহলে আমি কি তোর, হ্যাঁ, বর? তুই আমার বউ। হ্যাঁ, তাহলে এখানে ভাইটাকে? ভাইটাকে তুমি? তবে রে, আমার মিষ্টি পড়ে যাবে প্লিজ। আচ্ছা যা, ছেড়ে দিলাম। হ, দয়া করলেন। কি বললি? বললাম রান্নাটা শেষ করেই। কর। মাগরে কি মানুষ! এটা চড় খেয়ে চুমু খায়, ভাই বললে রাগ হয়, অথচ 1 মাসের জন্য বিয়ে করে। আমার মাথা ঘুরছে। মিষ্টি বানিয়ে টেবিলে এনে রাখলাম। বাবার জন্য সত্যি মন খারাপ করছে আমার। হঠাৎ পুপি পেছন থেকে এসে ডাক দিলেন। পৃথুলা, জি। ভাইজানের এই অবস্থা, বলিসনি কেন আমাকে? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। তখনই প্রেয়ন ভাইয়া এসে আমার কাঁধে হাত দিয়ে বলেন, মা, ওকে নিয়ে কিছুদিন ও বাড়িতে আমি থাকতে পারি? অবশ্যই থাকবি, কিন্তু ভাইজানের এই অবস্থায় তোরা এভাবে বিয়ে করে নিলি কি করে বলতো পৃথুলা? আমার মুখে এবার আর কোনো উত্তর নেই। এবারও আমি মাথাটা নিচু করেই দাঁড়িয়ে রইলাম। তখনই ফুপা এলেন। যা হবার হয়েছে তনু, তুমি ওদের যেতে দাও ভাইজানের কাছে। ফুপা ফুপি সত্যি অনেক ভালো। ছেলে এমন একটা কাজ করেছে, তাদের মধ্যে কোনো খারাপ আচরণই দেখলাম না। সবার মতে আমি আর প্রেয়ন ভাইয়া গেলাম আমাদের বাসায়। আমি বাসায় পৌঁছাইতেই রাইমাকে ডাক দিলাম, কিন্তু কোথাও দেখলাম না। ভেতরে গিয়ে দেখি রাইমা আটা চাল ডাল এক করে নিয়েছে। রাইমা, আপু, কি করছিস এগুলা? বাবাকে খেতে দিতে হবে। কি খেতে দিব বলতো তুই?
আমাকে কখনো রান্না করতে দিসনি, আমি পারছি না। রাইমার কথায় চোখ দুটো আমার ভিজে এলো। আমার পিচ্চি বোনটা কতটা কষ্ট করছে। তুই যা, আমি করছি। তুই ছিলি কই আপু? আমার কাছে। প্রিয়ন ভাই তুমি? হ্যাঁ রে, তোর বোনকে বিয়ে করেছি। আপু? হ্যাঁ, উনি যা বলছে সত্যি বলছেন। আপু কি বলছিস? রাইমা ভাইয়াকে আমার ঘরে নিয়ে যা তুই। বাবার ঘরে বস, আমি আসছি খাবার নিয়ে। কিন্তু আপু, রাইমা। আচ্ছা। রাইমা প্রিয়ন ভাইকে নিয়ে চলে গেল। আমি সব গুছিয়ে রান্না সেরে ফেললাম। অনেক কাজ করলাম, গরম লাগছে। আমি খাবার নিয়ে বাবার রুমে গেলাম। ম্যাম, খাবারটা আমাদের দিন। আপনি এখানে আছেন দেখতে পেয়েছেন। আমার বোন রান্না পারে না, তবুও ওকে কেন পাঠালেন? ম্যাম, আমাদের কাজ পেশেন্টকে দেখা আর খাবার তৈরি করা আমাদের কাজ। কিন্তু আপনার বাবাকে রেখে 1 মিনিটও নড়া সম্ভব না। ক্ষমা করবেন। ঠিক আছে। আমি বাবার কাছে এগিয়ে গেলাম, চোখটা বন্ধ এখনো বাবার। কিছু সময় থাকার পর, ম্যাম, পেশেন্টের কাছে থাকা যাবে না। হুম। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে এলাম। নিজের রুমে এসে দেখি প্রিয়ন ভাই পায়ের উপরে পা তুলে বসে আছে। আমি কিছু না বলেই বাথরুমের দিকে অগ্রসর হতেই আমার হাতে টান দিলেন। আমি ভুরু কুঁচকে তাকালাম। গিন্নি, এত সময় লাগে রান্না করতে? একটু তো লাগে, আমাকে ছাড়ুন, আমি ঘেমে গেছি, গোসল করব। হুম, করবে তো একটা কথা বলো তো। এসে বলি, আমার কষ্ট লাগছে। আচ্ছা ঠিক আছে। আমি কাপড় নিয়ে গোসল করে বের হলাম। আমি বেরিয়ে আসতে প্রেয়ন ভাইয়া আমাকে ধরে তার সাথে মিশিয়ে নিলেন। তুই দূরে দূরে থাকছিস কেন? 1 মাসের স্ত্রী আপনার, বেশি কাছে গেলে সমস্যা হবে, মায়ায় পড়ে যেতে পারেন। আমার কথা শুনে আমার গালে হাত রাখলেন। আমার শ্বশুর বাবা যে ফ্ল্যাটের পেছনে টাকাটা ইনভেস্ট করেছিল, তার ডকুমেন্ট দিতে পারবি? হুম, আছে, পারবো। কিন্তু আপনি এগুলো দিয়ে কি করবেন? আমার প্রশ্ন শুনে উনি ঘাড় ঘুরে থুতনি ঠেকালেন। সমস্যা কি তোর? এত প্রশ্ন কেন করিস? তোর চুলের গন্ধটা না অসাধারণ পৃথু। ওনার কথা এবার আমাকে আর শিরশির করতে লাগলো। প্রতিটি কথায় কেমন যেন নেশাযুক্ত। পৃথু। হুম। গিন্নি তুই? কিন্তু এগুলো শুধু 1 মাসের জন্য। হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কথাটা বললেন। পরে গিয়ে ছলছল দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওনার দিকে। কি ভাবছিস গিন্নি? তোকে কাছে টানার অধিকার এবং দূরে ঠেলে দেওয়ার অধিকার দুটোই আমার আছে। একমাত্র আমিই পারি সেটা। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আর কিছু বললাম না ওনাকে। সত্যি একটা মানুষ এমন কি করে হয়? সবসময় কষ্ট দেয় আমাকে, ভালো কিছু আশা করা যায়। সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশের সূর্যটা ঢলে পড়েছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে সেটাকে উপভোগ করছি আর জীবনের সুতোটায় কোথায় কেথায় গিঁট পড়েছে তা বুঝার চেষ্টা করতেছি। জীবনকে যদি কোন সুতোর সাথে তুলনা করা হয় তবে আমার জীবনের সুতোটা একদম পেঁচিয়ে গেছে। এমন এমন গিঁট তাতে পড়েছে যা খোলা আমার মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। জীবন নামের সুতোটাও আমার সাথে বেইমানি করল। সুন্দর একটা জীবনকে তছনছ করে দিল এক নিমিষেই। আমি নিরুপায় হয়ে বসে রইলাম এক কোণে ভাবনার গভীরে। আপু কি করছিস? রাইমার কথায় বাস্তবে ফিরলাম। কিছু না রে, এমনি দাঁড়িয়েছিলাম। আপু সত্যি করে একটা কথা বলবি? কি বলবো বল? আপু প্রেয়ন ভাইকে তো তোর কখনো ভালো লাগতো না আপু? হঠাৎ এই প্রশ্ন কেন? না আপু, ছোট থেকেই দেখে এসেছি তুই কখনো ওনার কথায় কথা বলিসনি। উনি যেখানে থাকতো তুই তার অপর দিকে থাকতি। তাহলে বিয়ে, তাও এই পরিস্থিতিতে? রাইমা, তুই কখনো রেশমি সুতো দেখেছিস? হ্যাঁ। রেশমি সুতো না অনেক কোমল হয় আর একটু ছাড়া ছাড়া, খুব যত্ন করে না রাখলে তাতে গিঁট ধরে, আর একবার গিঁট ধরলে আর তা ছাড়ানো সম্ভব হয় না। তা কি দেখেছিস? হ্যাঁ আপু, কিন্তু এখানে রেশমি সুতো কি করে আসলো? আসলো রেশমি সুতার মতো আমার জীবনেরও গিঁট পড়ে গেছে, যত্ন নিতাম না যে। আপু আমি না বুঝতেছি না। বাদ দে এখন। কিন্তু রাইমা, যা পড়তে বসো। আচ্ছা। রাইমাকে নিচে পাঠিয়ে আমি আবারও আমার প্রকৃতি দেখার খেলায় মজে গেলাম। আসরের আজান কানে আসলো, মাথায় কাপড় দিয়ে খোলা আকাশের নিচে মোনাজাত করলাম।
এমন করলে আমার মনটা ভালো হয়। মোনাজাত শেষ করতে হঠাৎ কারোর উপস্থিতি আমার পেছনে টের পেলাম। পেছনে ফিরার আগেই প্রেয়ন বলে উঠলেন, এই সন্ধ্যা বেলায় একটা পরী শাড়ি পরে চুল খোপা করে প্রকৃতি দেখাচ্ছে। কি অপরূপ সুন্দর দৃশ্য, তাই না? মানুষ, সে তো মানুষ হয়, কোন পরী নয়। আমি কফি খাবো। অপেক্ষা করুন, আমি আনছি। এখানে এনো, চাঁদটা বেশ সুন্দর দেখাবে আজ। পূর্ণ পূর্ণিমা হবে যে। হুম। আমি নিচে চলে এলাম কফি বানাতে। আমারও মাথাটা কেমন ঝিম ঝিম করছে, হয়তো কাদার জন্য, তাই নিজের জন্য ও কফি বানিয়ে নিলাম। কফি বানিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। প্রেয়ন দোলনায় বসে আছে। আমি গিয়ে ওনাকে কফি দিলাম। এখানে বসো পৃথু। ওনার পাশে জায়গা করে দিল। আমি বসে পড়লাম। চাঁদটা সুন্দর, তাই না? হুম। আচ্ছা পৃথু, তোর নাম তো পৃথুলা, কখনো জানতে ইচ্ছে হয়নি আমি কেন পৃথু বলে ডাকি? না। কেন? কারণ আপনার ইচ্ছের বিরুদ্ধে কোন কিছুই হয় না, তাই জানার ইচ্ছে ও জাগেনি। আচ্ছা তাই। হুম। উনি মলিন হাসলেন। কফিটা শেষ করে আমি উঠে আসতে গেলে প্রেয়ন আমার হাত ধরে বসিয়ে দেয়। আমার কাঁধে হাত রেখে আমাকে টেনে তার চাদরের তলে নেয়। কি করছেন? চুপ থাকতে পারিস তো নাকি? আমি চুপ থাকলাম। উনি ভালো মতো চাদর জড়িয়ে পা উঠিয়ে বসলেন। আমার কাঁধে মাথা রাখলে মাইন্ড করব না তো? ব্যাটা খবিস। কি বলিস মনে মনে? কিছু না। ওনার কাঁধে মাথা দিলাম। চাঁদটা ঠিক আমাদের সামনে। চাঁদের আলোতে আলোকিত পরিবেশ। চারিদিকে শীতল হাওয়া। আমার অবশ্য ঠান্ডা লাগছে না প্রেয়নের জন্য, কিন্তু আমার মনের মাঝে কোথাও একটা আমার ভাবনাগুলো উকি দিচ্ছে। আমার মনে হচ্ছে হাজার রকমারি ফুলের বাগানের মধ্যে নিজের সব থেকে প্রিয় মানুষটার সাথে আমি বসে আছি। সময়টা এখানে থমকে যাক, আমি সারা জীবন এখানে কাটিয়ে দিই। এমন অদ্ভুত ফিলিংসের মানে আমার জানা নেই, তবে তার জন্য মনের মাঝে জায়গা তৈরি হচ্ছে, এটা বেশ বুঝতে পারছি। কিন্তু এ তো মাত্র 1 মাসের বিয়ে, কিছু সময়ের সুখ মাত্র। পৃথু। থু। কই হারিয়ে আছিস? কই কোথাও না। তোর মনে হচ্ছে না সময়টা এখানে থমকে দাঁড়াক, তুই আমি সারার জীবন এভাবে কাটিয়ে দিই? যা হবার নয় তা নিয়ে কখনো আশা করিনি আমি। হুম। ছাড়ুন, আপনিও নেমে আসুন, খেতে দিচ্ছি। কথাটা বলে তার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিচে চলে আসলাম। রান্না করতে লাগলাম। রান্না ঠিক না, খাবার গরম দিচ্ছি। সব রেডি করে টেবিলে সাজিয়ে দিলাম। নার্স বাবার খাবারটা নিয়ে গেল। আমি রাইমা প্রেয়নকে খেতে দিলাম। খেয়ে নিল সবাই, আমিও কিছু খেয়ে বাবাকে দেখে রুমে চলে এলাম। প্রেয়ন ভাই ল্যাপটপে কাজ করছে, আমি বিছনা বানিয়ে দিলাম। তারপর এক কোণে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতে আজকে সারা দিনের ঘটনা ভেসে উঠল। আজ একটা দিনে মুহূর্তের মধ্যে আমি কারোর স্ত্রী হয়ে গেলাম। সবটা কল্পনা করলে এখনো কেমন স্বপ্ন স্বপ্ন মনে হয়। হঠাৎ মনে হলো কেউ আমার পাশে শুয়ে পড়ল। তার মানে প্রেয়ন ভাই। জীবনে প্রথম কোন ছেলের সাথে এক খাটে আমি। ভাবতেই কেমন লাগছে। মনের কথা মনে রেখে ঘুমিয়ে পড়লাম। পৃথুলা ঘুমিয়ে গেছে, মিষ্টি রূপের অধিকারিণী সে। আল্লাহ তাকে ঘুমন্ত অবস্থা নিষ্পাপ লাগে। প্রেয়নের ইচ্ছে হচ্ছে তাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে রাখতে। এত মায়াবী কোন মেয়ে হতে পারে তা তার জানা ছিল না। প্রণ চোখ বন্ধ করে পৃথুলাকে কাছে টেনে নেয়। হয়তো এই 1 মাস একটা সুন্দর স্বপ্ন হতে চলেছে। সূর্য পূর্ব কোলে লাল আভা ছেড়ছে। একটু আগে আজান হলো। ঘুম ভাঙল আজান শুনে। ঘুম ভাঙতে নিজের পাশে কম্বলের তলে বাচ্চাদের মতো ঘুমিয়ে থাকা প্রেয়নকে দেখতে পেলাম। তার মুখটা মিষ্টি মায়াতে ভরপুর।
অসাধারণ সে, মন চাইছে এভাবে দেখে কাটিয়ে দিক, কিন্তু এখন নামাজ পড়তে হবে, রাইমাকে উঠিয়ে পড়াতে বসাতে হবে। উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম। তারপর চা বানিয়ে রাইমাকে উঠিয়ে চা দিয়ে পড়াতে বসিয়ে দিলাম। আমার সংসারটা এমনি চলে মায়ের অবর্তমানে, এগুলা তো আমারই দায়িত্ব। বাবা ঘুম। আমারও কেমন ঘুম ঘুম পাচ্ছে। একটু পর উঠে সবার জন্য নাস্তা বানাবো এটা ভেবে আবার গিয়ে এক কোণে শুয়ে পড়লাম। বিছনায় শুতেই ঘুম নেমে এলো চোখে। মুখের উপর রোদ এসে পড়তে ঘুম হালকা হয়ে গেল। চোখ মেলে তাকাতে দেখি উনি বসে বসে ল্যাপটপে কাজ করছে। ঘুমোতে গিয়ে কি বেশি ঘুম হলো নাকি? পৃথু, তুই উঠেছিস, এক কাপ কফি আনবি। কটা বাজে? -10টা। কি বলো প্রেয়ন ভাই, আমি এখনো ঘুমিয়ে আছি। হায় হায়। বিছনা ছেড়ে তড়িঘড়ি করে উঠে দরজার দিকে যাব, হঠাৎ আমাকে টান দিল প্রেয়ন। আমি সোজা তার কোলের উপর পড়লাম। কি করছেন? গিন্নি, তুই আমার গিন্নি, এবার তো আর ভাই বলিস না রে। আপনি এখন এসব বলছেন, আমার কাজ আছে, ছাড়ুন। ছাড়বো না আর ভাই বলবি? আচ্ছা বলবো না, এবার ছাড়ুন। সত্যি? -3 সত্যি? আচ্ছা ঠিক আছে। উনি আমাকে ছেড়ে দিতে উঠে এক দৌড় দিই। প্রেয়ন ঘর থেকে পৃথুলার দৌড় দেখে মুচকি হাসছে। পিচ্ছি বিয়ে করেছি আমি। আল্লাহ, কত লেট হয়ে গেল। খাবার করার আগে ওনার কফিটা বানিয়ে নিলাম। কফি নিয়ে রুমে এসে দেখি উনি আগের অবস্থানে বসে কাজ করছেন। কফিটা ওনাকে দিলাম। ধন্যবাদ পৃথু, প্রচুর মাথা ব্যথা হচ্ছিল। জি, আমি চলে এলাম। রান্না করে সবাইকে খেতে দিলাম। বাবার খাবারটাও দিয়ে দিলাম। এত কোজ করিস, কষ্ট হয় না? না মা, মরে যাবার পর থেকে সব আমার রোজকার রুটিন। পৃথু, বাসায় যেতে হবে যে। বাসায় কিন্তু রাইমার উপর সব কিছু। কিছু হবে না ওর উপর, আমি কথা বলেছি। আজই নতুন কাজের 3 জন মহিলা আসবে, ঘরের সব কাজ তারা করবে। আজই যাব। হ্যাঁ, আমার কাজ পড়েছে। আচ্ছা। মন খারাপ করে বাবার কাছে গেলাম। চলে যেতে হবে গো বাবাই, আর থাকা হবে না। বাবাই, তেমার মেয়ে বড় হয়ে গেছে, আর ভয় পায় না। সত্যি, তোমার বলা কথাগুলো আমার জীবনে পথ চলার একটা রাস্তা করে দেয়। প্রেয়ন ভাইয়া, আজ না গেলে হতো না? না রে রাইমা, বাসায় কাজ আছে। আচ্ছা। মন খারাপ করিস না রাইমা, আবার আসব। চকলেট নিয়ে আসবা কিন্তু ভাই পরের বার। আল্লাহ, কি বলিস, তোর জন্য চকলেট আমার পকেটে। প্রেয়ন পকেট থেকে অনেকগুলো চকলেট বার করে দিল। দেখ। ধন্যবাদ। হুম। ব্যাগ গুছোচ্ছি আর ওদের দুষ্টুমি দেখছি। সত্যি, যদি বিয়েটা 1 মাসের জন্য না হয়ে সারা জীবনের জন্য হতো। ব্যাগ গোছানো শেষ হলো। চলো পৃথু। হুম, চলুন। আমরা রওনা হলাম। বাবাকে দেখে ইচ্ছে তো হচ্ছে না মোটেও, কিন্তু 1 মাসের জন্য আমি তো তার স্ত্রী। গাড়িতে দুজনই চুপচাপ ছিলাম, কোন কথা হয়নি দুজনের মধ্যে। বাসায় আসতে ফুপি জড়িয়ে ধরলেন। তারপর রুমে এলাম, কাপড় পাল্টে গোসল করে নিলাম। একটা হালকা গোলাপি রঙের শাড়ি পরেছি। ভেজা চুলগুলো মুছতে আছি, তখন হঠাৎ মনে হলো কেউ পেছনে এসে দাঁড়িয়েছে। আমি আয়নার সামনে তাকানোর আগেই পেছনে থাকা লোকটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি বুঝতে পারি একটা প্রণ। কি করছেন? তোকে অনেক মিষ্টি দেখাচ্ছে পৃথু। হয়তো, ছাড়ুন। কেন গিন্নি, তুই না আমার বউ? মাত্র 1 মাসের। কথায় কথায় 1 মাস না টানলে হয় না? যা সত্যি তা কেন টানব না? পৃথু, বলুন। যদি বলি ভালোবাসি? কিছু সময়ের জন্য ভালোবেসে লাভ নেই।
তোর চুলের গন্ধটা কিন্তু অনেক সুন্দর পৃথু। ওনার কথায় ভেতরে শীতল হাওয়া বইতে লাগলো। ছেড়ে দিলাম তোকে, সত্যিও 1 মাসের জন্য ভালোবেসে লাভ নেই। ওনার এভাবে কাছে আসা, এভাবে ছেড়ে দেওয়া, একটা জাল বুনে দিচ্ছে আমার মস্তিষ্কের চারিদিকে। কিছুই বুঝতে পারছি না আমি। কিন্তু কষ্ট হয় এটা বুঝতে পারছি। আমি সরে নিচে চলে এলাম। পৃথুলা। জি ফুপি। ফুপিকে। হঠাৎ ফুপির রাগে ভয় পেয়ে গেলাম। এ মানে কি? মানে ফুপি না মা বলবি মা? আমি ছলো দৃষ্টিতে তাকিয়ে রইলাম ফুপির দিকে। কিরে বলবি না মা? হুম মা। এই বার হলো না মা, আমি বার হচ্ছি। কই যাচ্ছিস? একটু কাজ আছে মা। প্রেয়ন চলে গেল। আমি তাকিয়ে রইলাম। আস্তে আস্তে সে চোখের সীমানা অতিক্রম করল। পৃথুলা। জি। আয়, আমি একটা জিনিস দেখায় তোকে। মা আমাকে অনেক রান্না শেখালেন। এভাবে দিন কাটল। রাত এখন 10টা, প্রেয়ন এখনো বাসায় আসেনি। ভালো লাগছে না, চিন্তা হচ্ছে। কি করব? ফোন করব, কিন্তু কি করে? ফোন তো নেই। ঘরের মধ্যে পায়চারি করছি। আজ প্রথম নিজেকে বউ হিসাবে মনে হচ্ছে। মনে হচ্ছে একটা দায়িত্ব পড়েছে সত্যি আমার উপর। প্রণ কোথায়? রাত 12টা, খাবার টেবিলে বসে আছি। মাও বসেছিল, কিন্তু ওনাকে পাঠিয়ে দিছি একটু আগে ঘুমোতে। হঠাৎ কলিং বেল বাজল। দৌড় দিয়ে দরজা খুললাম। ওনাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে। আমি সরে ওনাকে ভেতরে আসতে দিলাম। রুমে এসে উনি ফ্রেশ হলো। খাবার খেয়ে এসেছি। এগুলা গিন্নি। গিন্নি, তুমি শুধু এই পরিবারের সামনে, তাও 1 মাসের জন্য আমার সামনে এসব নাটক করবে না। কড়া গলায় কথাগুলো বলে বিছনার এক কোণে শুয়ে পড়ল। আমার চোখ ভের এলো। সত্যি তো, ঠিকই বলেছে উনি। উনি খেয়ে এসেছে, একটা বার প্রশ্ন করল না আমি খাইছি নাকি। কেন করবে? আমি কি হই ওনার? খিদা মিটে গেল আমার। আমি চোখ মুছে এক কোণে শুয়ে পড়লাম। রাত 1টা, হঠাৎ মনে হচ্ছে। হঠাৎ রাতে মনে হচ্ছে কেউ তার চোখের পানি আমার ঘাড়ে বিসর্জন দিচ্ছে। পেছনে ফিরে তাকাতে গিয়ে বুঝতে পারছি উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। তবে কি উনি কাঁদছেন? কিন্তু কেন? আপনি কাঁদছেন? না। আমার তো মনে হচ্ছে ছাড়ুন, ফিরতে দিন। না। কি হইছে? উঠো, ভাত না খেয়ে কেন শুয়েছিস? আমি খেয়েছি। না খাস নি? উঠো। আমি। পৃথু, আমি খাবার এনেছি। ছাড়েন তবে। হুম। উনি ওনার হাতের বাঁধন আলগা করল। আমি উঠে বসলাম। উনি খাবার এনে আমাকে খাইয়ে দিলেন নিজ হাতে। ওনার চোখ বলে দিচ্ছে উনি কেঁদেছেন। কিন্তু কেন? আমাকে খাইয়ে দিয়ে অন্য প্লেটের ভাত হতে ধরিয়ে দিলেন। এটা তুই তো খেলি, আমাকে খাইয়ে দিবি না? ও কি যে হয় এনার আমি বুঝতে পারি না। নিজে কষ্ট দিবে, নিজে কাঁদবে, সমস্যা কি? আমি খাইয়ে দিচ্ছি, উনি বাচ্চা ছেলেদের মতো খাচ্ছে। হঠাৎ খাবার নিতে গিয়ে আমার আঙুল কামড়ে ধরলেন। আউ, কি করছেন? কি করব? খাচ্ছি। খাচ্ছেন তো ভালো, আমার হাত। হ্যাঁ, হাত তো, কি হইছে? মনে মনে রাগ হলো, তারপর খাওয়ানো শেষ করে হাত ধুয়ে এলাম।
পৃথু। হ্যাঁ। মাথাটা টিপে দিবি। আসছি। হালকা ক্রিম লাগিয়ে উঠে এলাম। উনি আমাকে বসিয়ে আমার কোলে শুয়ে আমার হাত দুটো তার মাথায় দিল। এখন চাকরিটা আমার ওনার মাথা টিপো। মাথা টিপে দিচ্ছি। তখন তাকে খুব কাছে থেকে পর্যবেক্ষণ করলাম। লোকটা মাত্রাতিরিক্ত ফর্সা। মুখে খোঁচা খোঁচা দাড়িগুলো মন ছুঁয়ে যায়। 6 ফুট লম্বা একজন মানুষ। তাকে দেখলে যে কোন মেয়ে ক্রাশ খাবে। ভালো লাগতো তার চেহারা, কিন্তু ব্যবহার এখনের মতোই, কখনো ভালো লাগতো না। এভাবে না দেখলে একটু ঘুম হতো। ওনার কথায় ধ্যান আসলো। নিজেকে বিশ্বসুন্দর মনে হয় নাকি? না, সুন্দর তো আছি। হুহ। আয় পাশে। ওনার পাশে আমাকে শুইয়ে দিল। আর শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। মুহূর্তটা এখানে থমকে যাক। আমি ওর সাথে এভাবেই থাকি। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিলাম আগে। আচ্ছা, ওনাকে কি ডাকবো? নামাজের জন্য। যদি রাগ হয়? না, হবে না, নমাজই তো, রাগ শুনলে শুনব। এই যে। থু। উঠুন। এত ভোরে কেন? নামাজ পড়বেন না? নামাজ? হ্যাঁ, উঠুন না। আচ্ছা। ভদ্রলোকের মতো উঠে তিনি ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলেন। বাহ, এক কথায় মেনে নিলেন। এবার ঘুমোই। জি অবশ্যই। উনি শুয়ে পড়লেন। কিছু সময় পর। ঘুম হচ্ছে না তো? কেন? তুই নয় শুলে হবে না? মানে? এদিকে আয়। আচ্ছা। আমি ওনার কাছে যেতে উনি আমাকে টেনে ফেলল। এবার ঘুম হবে। আল্লাহ, হে কেমন মানুষ! পৃথুলা। জিমা, কি করছিস? পরোটা বাঁধছি। কেন রে মা, সব কই? মা, আমি ওদের বললাম আমি করব। তাই? আচ্ছা তুই কর, তোর শ্বশুর বাবা আর প্রেয়ন এখন বার হবে। আচ্ছা। আমি সুন্দর করে নাশতা তৈরি করে নিলাম। মা, জলদি খাবার দেও। প্রণ নিচে নামতে নামতে। এই যে সব হয়ে গেছে বাবা। প্রণ নিচে এসে বসল। সাথে বাবাও বসলেন। কি রান্না করেছ? এই যে এগুলা। পোটা, এগুলা তো সকালে কেউ করে না মা। আজ রান্না করেছে বৌমা, আমার মিষ্টি বৌমা। ও আচ্ছা। পৃথুলা, খেতে বসো। মা, তুমিও বসো, আমি দিয়ে বসছি। মা বসলেন, আমি সবাইকে দিয়ে খেতে বসলাম। একসাথে খেয়ে নিলাম সবাই। রাইমার সাথে একটু কথা বলবো, ফোনটা নেও, একটু জলদি করো, বেরোতে হবে। আমি ফোনটা নিয়ে কথা বলে সব খবর নিয়ে ওনাকে দিয়ে দিলাম। বাবা আর উনি একসাথে বেরিয়ে গেলেন। পৃথুলা, তোর ঘুম হয়নি রাতে? কিরে বল। একটু ক্লান্ত, জানি না কেন। ওহ আচ্ছা, তুই গিয়ে ঘুমো, এখন কোন কাজ নেই। এখন ঘুম যা, তোর মুখ চোখ ভালো লাগছে না আমার। আচ্ছা। আমি এসে শুতেই ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙল। প্রেয়ন বাসায় এসে ঘরে গিয়ে পৃথুলাকে ঘুমিয়ে থাকতে দেখে চুপচাপ ওয়াশরুমে চলে যায়। বেরিয়ে এসে দেখে পৃথুলা কিছুটা কাঁপছে। প্রেয়ন তার কাছে গিয়ে মাথায় হাত দিতে বুঝতে পারে তার জ্বর আসছে। কিন্তু হঠাৎ এভাবে জ্বরের কারণ কি? প্রেয়ন পৃথুলাকে ডাকতে লাগল।
পৃথু, এই পৃথু। পৃথুলা আস্তে আস্তে চোখ মেলে তাকালো। থু, খারাপ লাগছে পৃথু। থু। আম্মু আম্মু আম্মু, জলদি এসো। প্রেয়নের চিৎকার শুনে নায়লা বেগম দৌড়ে প্রেয়নের রুমে এলেন। কি হইছে? মা, পৃথুর জ্বর আসছে। কি বলিস, একটু আগেও তো ঠিক ছিল। নাইলা বেগম পৃথুলার মাথায় হাত দিতে চমকে উঠে, গা পুড়ে যাচ্ছে। কি রে প্রেয়ন, এমন কি করে হলো? জানি না মা, আমি তো বাসায় ছিলাম না। দেখি তুই ডক্টরকে ফোন দে। প্রেয়ন ডক্টরকে ফোন দিল। কিছু সময় পর ডক্টর চলে আসে। ওনার জ্বর 103 ডিগ্রি। না কমলে হসপিটালে ভর্তি করতে হবে। সমস্যা হলো কি করে? ওনার জ্বর স্বাভাবিক না, আপনাদের ওনার থেকে দূরে থাকা ভালো। আপনি কি পাগল ডক্টর? আমার স্ত্রী অসুস্থ আর আপনি দূরে থাকতে বলছেন? মিস্টার খান, আমি ওনার নমুনা নিয়ে গেছি, পরীক্ষা করতে পাঠিয়ে দিব আজ। রিপোর্ট না আসা পর্যন্ত দূরত্ব বজায় রাখা ভালো। প্রেয়ন, ডক্টর যা বলছে তাই কর। মা, তুমিও ওনার মতো পাগল হইছ নাকি? করোনা হতে হলে জ্বর না, শুধু কাশি, শ্বাসকষ্টও লাগে। ডক্টর আমি না, আপনি মি খান। মানছি আপনি ডক্টর, কিন্তু ওর এখন সেবার প্রয়োজন নাকি আমাদের দূরত্বের? মিসেস খান, আপনি দেখুন আপনার পরিবারকে আপনি কি করে বাঁচাবেন। আমার বক্তব্য আমি দিয়ে দিচ্ছি। আমাকে অনুমতি দিন। আর ওনাকে কিছু দিন হোম কোয়ারেন্টাইনে রাখুন। ওনার কাছ থেকে দূরে থাকুন। ওকে ঔষধ তো দিবেন ডক্টর? দেখুন, করোনার ঔষধ এখনো বার হয়নি। প্রেয়ন, ওনাকে এগিয়ে দেও। না না, আমি যাচ্ছি, আপনারা বরং কি করবেন সেটার জন্য পরামর্শ করুন। ডক্টর বেরিয়ে এলেন। বাইরে। মি নীল, আপনি যা বলেছেন তাই করেছি। ধন্যবাদ ডক্টর, আপনার পেমেন্ট কি আপনি পেয়েছেন? জি, তবে অর্ধেক। নীল চৌধুরী কখনো বাকি কাজ করে না, বাকি পেমেন্ট তুমি বাইরে বেরোতেই পেয়ে যাবে। অনেক ধন্যবাদ। কখনো প্রয়োজন হলে বলবেন। কিন্তু নীল, আমি বুঝলাম না, পৃথুলা আপুর সাথে আপনার কি শত্রুতা? শত্রু মিত্র আমার কিছুই নেই ডক্টর, আপনাকে দরকারের জন্য যা বলেছি তা করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বাকি আমার দায়িত্ব। ফোন কেটে দিল। আমি আসছি প্রেয়ন খান। আমার আগমন আমার জীবনকে তোচনচ করতে বাধ্য। আর একটা কথা, যা আমার নয় তা কারোর নয়। কথাটা বলে বিকট হাসিতে মেতে ওঠে নীল। প্রেয়ন, চল বাবা। না মা, তুমি এটা বলতে পারো না, ওকে এভাবে রেখে আমি পারবো না যেতে। প্রেয়ন, চল তুই। আমার কসম, তোকে তুই পৃথুলার কাছে থাকবি না। মায়ের কথায় প্রেয়ন পাথর হয়ে গেল। নয়লা বেগম ছেলেকে টেনে নিয়ে গেলেন প্রেয়নকে। এদিকে পৃথুলার অবস্থা প্রচুর খারাপ হতে শুরু করেছে। প্রেয়ন বাইরে থেকে দেখতে পাচ্ছে পৃথুলা ঠক ঠক করে কাঁপছে, কোন পদক্ষেপ না নেবার জন্য জ্বরের বেগ বাড়তে আছে। এদিকে পৃথুলাকে আটকে চাবি রেখে দিয়েছে নায়লা বেগম। স্বাভাবিক এমনি হবার কথা ছিল। জীবন যেখানে যাকে যে শাস্তি দেয়, কেয়ামতের আলামত পৃথিবীতে বিস্তার করেছে। জানালার কাছে ভেতরে দেখা যাচ্ছে তাকে। দিন গড়িয়ে রাত হল। পৃথুলার অবস্থা এখন পুরোই খারাপ। পানির পিপাসা পেয়েছে তার। সমানে পানি পানি বলে চলেছে।
বাইরে থেকে সেটা প্রেয়ন শুনতে পাচ্ছে কিন্তু মায়ের জন্য কিছুই করতে পারছে না। কি করবে? একদিকে মা, অন্যদিকে পৃথুলা। পৃথুলা পানির জন্য অকুতি সমানে বেড়েই চলেছে। চোখ খোলার মতো শক্তি তার নেই। না আছে বিছনা ছেড়ে ওঠার। বাইরে দাঁড়িয়ে বুঝতে পারতেছে প্রেয়ন সব। পৃথুলার এক একটু আকুতি প্রেয়নের হৃদয়ে এক একটা ক্ষতের সৃষ্টি করছে। মা, অনেক হইছে, মরি, ওকে নিয়ে মরবো, না হলে একসাথে বাঁচবো, তুমি ওর কাছে যেও না। কথাটা বলেই প্রেয়ন দরজা ভেঙে দেয়। প্রেয়ন বাবা, নামা কাছে এসো না, আমার স্ত্রী এর করোনা আছে, তোমাদের সমস্যা হবে। প্রেয়ন কথাটা বলেই পৃথুলার কাছে গিয়ে পানি ধরল। জ্বরের জন্য কোন ঔষধ দেওয়া হয়নি তাকে। নিচে গিয়ে খাবার এনে নিজের মতো ঔষধ দিয়ে দেয়। জ্বর তখনও কমেনি। ঔষধ দিয়ে মাথায় জল পট্টি দিচ্ছে। পৃথু, আমাকে ক্ষমা করে দে, আমার জন্য তোকে এত সময় এত কষ্ট সহ্য করতে হইছে। তুই চিন্তা করিস না, কাল অন্য ডক্টর আসবে, আমি জানি তোর কিছু হয়নি পৃথু, কিছু হয়নি তোর। বাইরে থেকে এমন দৃশ্য দেখে নাইলা বেগম চোখের পানি মুছতেছেন। সত্যি পৃথুলা, তোকে আমার ছেলেটা অনেক ভালোবাসে। হে আল্লাহ, এমন কিছু শুনিও না যাতে আমার পরিবারের কোন ক্ষতি হয়। কি গো, পৃথুলার নাকি জ্বর? হ্যাঁ গো। তো এখানে কি করছো? ওর কাছে চলো না। কেন? ডক্টর বলেছে ওর করোনা হইছে। ওর কি শুধু জ্বর? হুম। তাহলে কি করে করোনা হলো? আজব, কে বলেছে? ডক্টর বলেছে আমি প্রেয়নকে দূরে রেখেছিলাম, কিন্তু পৃথুলার অনেক পানি পিপাসা পেয়েছে, ওকে আর ধরে রাখতে পারিনি। তুমি কি পাগল নাইলা? মানলাম ওর করোনা হয়েছে, তার মানে তুমি মেয়েটাকে একটা ঘরে বন্দি রেখে দিবা? তা কি করব? অমানুষ তুমি। কি বলছো? কি বলবো আর এর থেকে বেশি? পৃথু। হু, খারাপ লাগছে। পানি খাবো। কষ্ট হচ্ছে। অনেক মাথা ব্যথা করছে। একটু পর ঠিক হয়ে যাবে পৃথু, তুই চিন্তা করিস না পৃথু। থু। প্রেয়ন পৃথুলার কপালে ভালোবাসা এঁকে দেয়। শক্ত করে জড়িয়ে ধরে তার প্রিয়সীকে, যেন ছেড়ে দিলেই হাওয়া হয়ে মিলিন হয়ে যাবে। রাত গভীর হচ্ছে, পৃথুলার অবস্থা খারাপ হচ্ছে। প্রেয়নের বুকের মাঝেই পৃথুর জ্বর ক্রমশ বেড়ে চলেছে। প্রেয়নের হাতে কিছু নেই। জ্বরের তাপ সহ্য করার মতন না। প্রেয়ন উঠে পৃথুলার কপালে লবণ পটি দিতে শুরু করল। পৃথু, এই পৃথু। পৃথুলার সেন্স নাই। হে আল্লাহ, এই রাতটা ওকে একটু সুস্থ করো, আমি সকালেই ওকে নিয়ে হসপিটালে যাব। পৃথুলার অবস্থা সহনশীল নয়। প্রেয়নের ভয়ে বেড়ে চলেছে। এভাবে রাত কাটল। কেউ ঘুমালো না রাতে। সকালে সূর্য উদয় হতেই প্রেয়ন পৃথুকে নিয়ে বের হয়। প্রেয়ন, ওর অবস্থা কি? কাছে এসো না বাবা, পৃথুর বোধ হয় করোনা আছে, কাছে এসো না বাবা, তোর মায়ের কথায় কষ্ট। বাবা, ওর অবস্থা ভালো না, আমি হসপিটালে যাচ্ছি, পারলে দোয়া করো। প্রেয়ন পৃথুলাকে পাঁচ কোলে নিয়ে গাড়িতে করে হসপিটালে আসে। ডক্টর আসিফ। মিস্টার খান, আপনি এখানে? আমাকে ফোন করতেন, আমি আসতাম।
আসার প্রয়োজন নেই, আমার স্ত্রীর জ্বর প্রচুর। ওনাকে এদিলে আনুন। পৃথুলাকে শোয়ানো হয়। ডক্টর চেক আপ করে। মি খান কত দিন থেকে জ্বর? কাল থেকে। কি বলেন, কোন ব্যবস্থা নেননি? ওর কি করোনার লক্ষণ? একদমই না, জ্বরের জন্য করোনা কেন হবে? ও বুঝলাম, করোনার ভয়ে কি ওনাকে সারা রাত ভুগিয়েছেন? মোটেও ঠিক করেননি, ওনার অবস্থা এতে অনেক খারাপ হয়েছে। আমি ওনাকে কেবিনে শিফট করছি। প্রেয়নের মাথায় রাগ উঠে যাচ্ছে। কেন ডক্টর কাল এমন করলো? এদিকে পৃথুলাকে কেবিনে শিফট করা হয়। ডক্টর ঔষধ দেয়, জ্বর নিয়ন্ত্রণে আসবে কিন্তু দেরি হবে। মিস্টার খান, ওনার পাশে আপনাকে প্রয়োজন। ওনার কাছে যান। অবশ্যই। আর একটা কথা। জি। দেখুন, জ্বরের মানে করোনা নয়। ওনার জ্বর অতিরিক্ত বেড়ে গেছে, এই জন্য কাল কোন প্রকার ব্যবস্থা নেননি তাই। দয়া করে আর এমন করবেন না। জি আচ্ছা। প্রেয়নের মনে মনে আগুন বইছে। স্যার, আমি তো কাজ করে এসেছিলাম, কিন্তু মিস্টার খান মিসেস খানকে খুব ভালোবাসেন। ভালোবাসা? হ্যাঁ, ওদের ভালোবাসার জন্য এখন আমার প্ল্যান ভেস্তে গেল। রাখুন আপনি অকমা। বসো খান বাড়ি থেকে সকলে মিস্টার খানকে তার স্ত্রী এর সাথে বের হতে দেখা গেছে। হুম, তোরা যা। নীলের প্ল্যান বেচতে দিয়ে কোন দেশের সুখ অর্জন হবে না প্রেয়ন? আমি তোর থেকে আমার সব নিয়েই তবে ছাড়ব। পৃথু: জি। এখন কেমন লাগছে? মাথা ভার। কি খাবি বল তো? কিছু খাবো না। কিছু খেতে হবে। পেয়ারা খাবো। পেয়ারা ভাতে কি খাবি তাই বল। জানি না। আচ্ছা, আমি নিয়ে আসছি দেখ। প্রেয়ন বাইরে গিয়ে খাবার নিয়ে আসে, সাথে পেয়ারা। উঠো খাইয়ে দিই। তদ খাইয়ে দিল। এরই মধ্যে প্রেয়নে ফোনে ফোন আসে। আসসালামু আলাইকুম মা। পৃথুলা কেমন আছে? এখন আছে ভালোই, ভয় নেই মা, আমার স্ত্রীর করোনা হয়নি। আল্লাহ মালিক। আমি আসছি। না মা, দরকার নাই। কেন? আমার স্ত্রীর না হয় অন্য কারোর থাকতে পারে, তুমি এসো না, আমি আসবো কাল বাসায়। বাবা, তুই রেগে আছিস? না মা, রাখবো কেন? পৃথুলার খেয়াল রাখো। হুম। মাকে আসতে কেন বারণ দিলেন? তোমায় বলতে হবে। না সরি। পেয়ারা খেয়ে নেও পৃথু। দিন। পৃথুলার ছোট ছোট ব্যাপারে খুশি হয়। তা দেখে প্রেয়ন যেন পৃথুলার থেকে বেশি খুশি হয়। ভালোবাসা এমনি হয়। ভালোবাসার মানুষের মুখের হাসি হয় অন্যজনের ভালো লাগার কারণ। পৃথু। জি। আরো কিছু খাবি? আর কত? একটু তো খাইলি। কই খাইছি, তুমি বসো, রাইমাকে ফোন দিবেন, কথা বলি। হুম, নেও। তার দরকার নেই রাইমা, এই যে। কিরে পিচ্ছি, তুই এখানে? হ্যাঁ, তুমি অসুস্থ, আমি আসবে না আপনি। তোমরা বসো, আমি একটু কাজ সেরে আসছি। আচ্ছা। রাইমা পৃথুলার খেয়াল রাখল, ততক্ষণে প্রেয়ন তার কাজ শেষ করে এলো। আচ্ছা ভাইয়া আপু, এখন আসতে হবে।
আচ্ছা, সাবধানে যাস। আচ্ছা। রাইমা চলে আসে। আজ রাস্তা ফাঁকা নাকি? রাইমা কথা বলতে বলতে আসছে, নিচের দিকে তাকিয়ে জামা ঠিক করতে করতে। হঠাৎ একটা লোকের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে লোকটা তাকে ধরে বসে। আউ! আপনি ব্যথা পেলেন কি করে? এমা, আমি পড়িনি। কি? সরি স্যার, আমি খেয়াল করিনি। চোখগুলো কি আকাশে থাকে? আজব, সরি বললাম না। সরি আমার ডিকশনারিতে নাই। যাহ বাবা, ভালো হইছে, আরো ধাক্কা দিব পড়লে ঠেকান। রাইমা কথাটা বলে মুখ ঘুরলি দিয়ে চলে এলো। বেয়াদব মেয়ে। বসো, আমাদের কাজ। তোর কাজ তুই কর, এখন আমি বাসায় যাব। আর শোন। জি। ওই মেয়েকে দেখতো। জি, বসো। নীলকে ধাক্কা দিয়ে বলে কিনা আবার ধাক্কা দিব, দেখাচ্ছি মজা। পৃথু। জি। তুই নামছিস কই? ওয়াশরুমে। ওহায়, আমি নিয়ে যাচ্ছে। ওয়ারুম থেকে এসে রাতের খাবার আর ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। উনি হয়তো সারা রাত পাশে বসেছিলেন। সকালে ডক্টর আমাকে রিলিজ দিল, আমরা বাসায় আসলাম। বাসায় এনে প্রেয়ন আমাকে টেনে আগে উপরে নিল, মায়ের সাথে কথা না বলতে দিয়ে। তুই না অসুস্থ, রেস্ট নে। ও মা, তাই বলে মায়ের সাথে দেখা করব না? কেন করবি না? হাত মুখ ধুয়ে নে পরিষ্কার হয়ে, তারপর। ও হসপিটাল থেকে আসছি তাই। এত প্রশ্ন কেন করিস পৃথু? সরি। আমি ওয়াশরুমে চলে এলাম। কুসুম গরম পানিতে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে এলাম। এবার ঠিক আছে। সমস্যা ছিল আগে। আপনিও আসছেন, আপনিও যান, মুখ ধুয়ে আসুন। পৃথুলার কথা বলা শুনে প্রেয়ন মনে মনে হাসতে হাসতে ওয়াশরুমে যায়। এবার ঠিক আছে। হুহান্ডা ঠিক আছে। পৃথুলা। মা তুমি, আমি আসতে যাচ্ছিলাম। মাকে জড়িয়ে ধরে। কিরে মা, এখন কেমন আছিস? এই তো ভালোই আছি। তুমি? বাবা কই? তোর বাবা বাইরে গেছেন। ও। কি খাবি বল তো, আজ তোর জন্য আমি রান্না করব। সত্যি? হুম। তাহলে আমার ফুপি স্টাইলে ঝাল মাংস রান্না করো। ভাবলেই আমার খাওয়া ইচ্ছে জাগতে থাকে। পাগলি মেয়ে, 2 দিন পর যে নিজে মা হবে সে কিন বাচ্চামি করে। মায়ের মুখে মা হবার কথা শুনে আমার 1 মাসের কথাটা মনে পড়ে গেল। মুহূর্তে আমার মুখের রং বদলে ফ্যাকাশে হয়ে গেল। কিরে পৃথুলা? কিছু না মা, তুমি করবে রান্না? হুম, করব তো, তুই থাক এখানে। মা চলে গেল। বসে পড়লাম বিছানায়। সত্যি, মানুষের জীবনের মোড় কোথা থেকে কোথায় যায় কেউ বলতে পারবে না। কোচিং থেকে বাসায় ফিরছে রইমা। রাস্তায় কোন রিকশা নেই, তাই হেঁটে হেঁটে যাচ্ছে। তার বান্ধবীরা একটু আগে গেছে, ওর একটা কাজ ছিল, তাই দোকানে লেট হলো। ধুর, ভালো লাগে না একা একা হাঁটতে। আগে আপু ছিল, ফোন দিলেই চলে আসতো, এখন সব মরণ আমার। রাইমা। হঠাৎ ফাঁকা রাস্তায় কারোর কণ্ঠে নিজের নাম শুনে থমকে দাঁড়ায় রাইমা। পেছনে ফিরে কালকের সেই মুডি ব্যক্তিটাকে দেখে ভীষণ রাগ হয়। আপনি এখানেও চলে এসেছেন? আমি আসিনি, তুমি এসেছো আমার জায়গায়। মানে? এই যে দেখছো, এই পুরো এলাকাটায় আমার রাজত্ব চলে। রাজা হন বা প্রজা হন, আমার কিছু যায় আসে না। আমি আসছি। রাইমা হাঁটা ধরলে নীল রাইমার সামনে তার একটা দুল ধরে। এটা তো আমার।
তোমার আমি কারোর জিনিস নিজের কাছে রাখি না, তাই ফেরত দিলাম। কথাটা বলে দুলটা দিয়ে নীল চলে যায়। যা বাবা, আবারও মুড দেখিয়ে চলে গেল। আমারও কম না, আবার দেখা হলে দেখিয়ে দিব। অটিটিউডের বস্তা যাকে বলে। রাইমা বাসায় চলে এলো। পৃথু, জি চিল্লান কেন সময় সময়? তুই আমার কথা না শুনলে তো চিল্লায় না। সমস্যা কি? ঠান্ডার পোশাক কই? কেন আলমারিতে? পৃথু, তোর শরীরে কই? ওহ, আমার নাই তো। তোকে আমি পরতেছি তো, এই যে চাদর। আবার এমন দেখলে মারব কিন্তু। আমি মারা গেলে বাকি মাত্র 1 মাসের জন্য এত কষ্ট করার কি দরকার? আমার কথায় প্রণ চুপ হয়ে গেলেন। আমার দিকে একটু তাকিয়ে থেকে হঠাৎ আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। কি কাণ্ড এগুলা! এ লোকের মাথায় আসলে চলে কি আজীব। পৃথুলা, তোর খাবার তুমি এনেছো, ধন্যবাদ মা। অনেক খুশি হয়ে। চলো নিচে একসাথে খাবো। আচ্ছা চল। সবাই মিলে ফুপির হাতের স্পেশাল রান্না খেলাম। বেশ মজা ছিল। আমার কাছে নিজের সংসারের মতোই সবটাকে মনে হচ্ছে। কিন্তু এটা তো শুধু ক্ষণিকের সুখ। সুখ সত্যি মরীচিকা। রাতে আমি রুমের জানালার কাছে বসে আছি। জানালার পাশে খানিকটা উঁচু জায়গা আছে, ওখান থেকে চাঁদটা খুব সুন্দরভাবে দেখা যায়। বসে আছি আমি সেখানে। এরই মধ্যে প্রেয়ন ঘরে আসলো। বাসন্তী রঙের শাড়ি পরে আঁচল ঝুলিয়ে বসে আছে পৃথুলা। চাঁদের আলোতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে পৃথুলাকে। প্রেয়নের কাছে এটা তো একটা পরীর থেকে কম কেউ নয়। বুকের মধ্যে ধুকপুক শব্দ শোনা যাচ্ছে। থম থম পরিবেশ। পরীকে যেন নীরবতা দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। প্রণ এক পা করে পৃথুলার কাছে এগিয়ে আসে। ভালোবাসা, আপনি এসে গেছেন। তো কি সারা দিন বাইরে থাকব? না, সেটা বলিনি তো। তুই আমাকে কি বলছিস আমি বুঝিনি। বলছিস অসভ্য। অসভ্যতামি আমাকে আমার বাবা শেখাননি মিস্টার খান। মুখ সামলে কথা বলুন। কথাটা বলে আমি ওনাকে পাশ কাটিয়ে চলে এলাম। কেন এমন করে? আমি কি খারাপ কিছু বলেছি? এদিকে ক্ষমা করে দিস। চাইলেও প্রেয়ন পৃথুর প্রেমসুতো গাঁথতে পারবো না। তবে কি কারণের জন্য প্রেমসুতো গাঁথা হচ্ছে না, কারণটা আস্তে আস্তে বোঝা যাবে। এত পড়া আমি কি করে শেষ করব? ও আপু, তুই কই গেলি? তুই আমাকে অনেক হেল্প করতি রে সোনা। মে আই হেল্প ইউ? হঠাৎ নিজের পেছনে চেনা কোন ছেলের কণ্ঠ পেয়ে চমকে উঠে রাইমা। এত রাতে তার রুমে কে? ককে? নীল। নীল। রাইমা পেছনে ফিরে অবাকের চরম সীমায় পৌঁছে গেল। সত্যি তার পেছনে নীল দাঁড়িয়ে। এগুলা কি হচ্ছে? আপনি আমার রুমে কি করছেন? কি করব, এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। দেখুন, আমি বাবাকে ডাক দিব, কিন্তু আপনি আমার বাড়ি আসলেন কি করে? জানালা খোলা রাখলে যা হয় আর কি। আপনি জানালা বেয়ে এসেছেন? হ্যাঁ, তো কি তেমার বাবা আমার জন্য মেইন ডোর খোলা রেখেছে নাকি? উপস্বরী, তেমার বাবা তো আবার প্যারালাইসিস এর রুগী। সো সেড। বেরোন আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরোন। সত্যি। থাপ্পড় চিনেন? ওই পিচ্ছি হাতে 1 না 100টা থাপ্পড় খাইলেও সমস্যা হবে না। বেয়াদব ছেলে, বেরোন। লজ্জা লাগে না মাঝরাতে একটা একা মেয়ের বাসায় আসতে? অন্য মেয়ে হলে লজ্জা লাগতো, কিন্তু এটা তুমি না, তাই লাগছে না। আচ্ছা যাই হোক, মূল কথায় আসি। এরপর থেকে জানালা 8টা বাজার পর খোলা দেখলে তোমার খবর আছে। কাল থেকে তোমায় কোচিং আমি নিয়ে যাব, আসার সময় নিয়ে আসব। বাই। মামা বাড়ির মোয়া নাকি? রাইমার কথা না শুনেই নীল তার আসার জায়গা দিয়ে চলে গেল। ওমা, এই ছেলেকে এগুলা কি হচ্ছে? আপুকে বলবো না, এমনি অনেক সমস্যা, আর সমস্যা দেব না।
কফি 2 মগ শেষ করেও আমার মাথা ব্যথা কমছে না। আমার জীবনে এই প্রেয়ন নামে গিটটা খোলার কেন নামই নাই। যত সময় যাচ্ছে তত গিটটা শক্ত হতে আছে। ধুর, আর ভালো লাগে না। এত কফি খেলে আর ঘুমানো দরকার হবে না। আপনার কি? আমার কি হবে? আমার কিছু না। কথাটা বলেই প্রেয়ন আমাকে 5 কোলে তুলে নিল। কি করছেন? কি ছাড়ুন। বেশি বললে ফেলে দিব কিন্তু। উনি আমাকে রুমে এনে শুইয়ে দিয়ে আমার পাশে সুন্দর করে শুয়ে পড়লেন। বুঝলাম আমাকে এখন ঘুমোতে হবে। কিন্তু এমন কেন এই মানুষটা? আল্লাহ, আমাকে কেউ সাহায্য করো। সকালে আমি বুঝতে পারছি না আমি কি করব। কেউ যদি আমাকে ওই ছেলের সাথে দেখে সত্যি ভাববে আমি প্রেম করি, সঙ্গে সঙ্গে কথাটা ভাইয়া জানবে। আমাকে তো বিয়ে দিয়ে দিবে। লোকটা যেভাবে রাতে এসে ধমক দিল তাতে মনে হচ্ছে নিশ্চিত আসবে। ও আল্লাহ, আমি কি করব? রাইমা পায়চারি করছে সারা ঘর ভরে। এদিকে পড়তে যাবার সময় হয়ে আসছে। না, আমি কি করব? রাইমা? কে? আমি আফিয়া। আফিয়া দোস্ত, তুই আসছিস? কিন্তু আমাদের লেট হচ্ছে, তুই চল। আফিয়া, আমি ফেঁসে গেছি। মানে? মানে শুন তবে। রাইমা গোড়া থেকে শেষ পর্যন্ত সব খুলে বলল। সে কি এত সমস্যা? তুই আপুকে সব খুলে বল। আপু অসুস্থ রে। আরো সমস্যা? হঠাৎ বিয়েটা হলো, আমার মনে হয় না এর মধ্যে ওকে এসব জানানো উচিত। তাও ঠিক। আচ্ছা তুই চল তো দেখি কি সমস্যা নাও আসতে পারে। সত্যি? চল। আচ্ছা চল। ফজরের নামাজ আদায় করে ওনাকে উঠিয়ে নামাজ পড়িয়ে নিলাম। নামাজ শেষ করে নিচে এসে দেখি মা এখনো ঘুম। তাই সবার খাবারটা আমি তৈরি করলাম। আমার এসব কাজ করতে ভালোই লাগে। রুটি বেলছিলাম, হঠাৎ মনে হলো কেউ পেছন থেকে আমাকে জড়িয়ে ধরেছে। ঘটনাচক্রে কিছুটা ভয় পেয়ে গেলেও তার পারফিউমের ঘ্রাণ আমাকে জানান দিচ্ছে সে কে। চুপচাপ নিজের কাজে মন দিলাম। বাহ, আমার উপস্থিতিও টের পাস নাকি? পৃথু, তুই কিন্তু পরীর মতো সুন্দর। ধুর, আনরোমান্টিক মেয়ে। -1 মাসের জন্য রোমান্টিক হয়ে লাভ কি? পৃথুলা। মায়ের আওয়াজ পেয়ে প্রেয়ন আমাকে ছেড়ে ছিটকে অন্য দিকে সরে গেল। কি লজ্জা বলতো। কি রে তুই রান্না? ও মা, তুই এত সকালে? এমনি তোমার বউ মার জন্য নামাজ পড়তে উঠি না। বাহ পৃথুলা, যা আমি কখনো করতে পারিনি তাই করে দিলি। না মা, তুমি কান ধরে তুললে ঠিক উঠত। হ্যাঁ ঠিক বলেছিস। বাহ, শাশুড়ি বৌমা এক হয়ে আমাকে একদিকে ফললে। শোধ নিব তো। তুই এতে হিংসা করিস কেন বাবা? আমার বউকে। বউটা আমার জন্য পেয়েছো তুমি মা। চুপ থাক তুই। সবাই মিলে হেসে দিলাম। ওদিকে দোস্ত, আমার কিন্তু ভয় হচ্ছে। আরে চাপ নিস না, আমি আছি তো। রাইমা আর আফিয়া বাসা থেকে বের হলো। শীতের দিন, বেশ ভালোই কুয়াশা পড়েছে। এই 2 দিন শহরটা কেমন কুয়াশার তলে ঢাকা পড়ে থাকছে দুপুর 12টা পর্যন্ত। প্রচণ্ড বেগে শীতল হাওয়াও বইছে। রাইমা আর আফিয়া হাঁটছে, এর মধ্যে কোন রিকশায় উঠলে ওরা শীতে বরফ হয়ে যাবে। বেশ শীত না রে রাইমা? অনেক শীত। তোমায় হাঁটতে তো কেউ বলেনি রাইমা, আমি বলেছিলাম দাঁড়িয়ে থাকতে বাসার সামনে। নীলের ঝাঝালো কণ্ঠ শুনে রাইমা স্ট্যাচু হয়ে গেল। রাইমা, ইনি কি উনি? আমি কিছু প্রশ্ন করেছি মনে হয়। রাইমা এবার ভয় থেকে রেগে গেল। আপনি আমার কি হন? কিসের জন্য আমি আপনার কথা শুনব? কি করানে? কি হনটা কি আপনি আমার? বলুন আমাকে। সমস্যা কি আপনার? আমার পিছু ছাড়া যায় না নাকি? সমস্যাটা কি বলেন আমাকে। কি করলে আপনি আমাকে মুক্ত দিবেন বলুন।
আমার বাবা অসুস্থ মানুষ, আমার আপুর বিয়ে হয়ে গেছে, আমি একা থাকি বলে আপনি ভেবেছেন ইচ্ছে মতো পুতুল নাচাবো? বলুন সমস্যা কি বলুন আমাকে। নীল মুচকি হেসে রাইমার দিকে এক বোতল পানি এগিয়ে দিল। পানি দিয়ে কি করব আমি? খাবে? এই যে এতগুলো কথা বললে গলা শুকিয়ে যায়নি? আমি থাক আর রেগো না, তোমার সব প্রশ্নের উত্তর দিব আমি। চলো এখন আফিয়া, তুমিও চলো। নীল ওদের জোরপূর্বক কোচিং পর্যন্ত পৌঁছে দেয়। কোচিংয়ে এসে, কিরে আফিয়া, তুই তো বললি সব সামলে নিব, কাজের বেলায় তো কিছু করলি না। কি করব? তুই ওনাকে দেখছিস ভালো করে? লম্বা ফর্সা, অসাধারণ দেখতে, ব্ল্যাক শার্ট এর উপরে জ্যাকেট। দেখে তো আমার হার্টবিট থমকে গেছিল রে। আফিয়া, স্যার আসছে। তোকে আমি বাইরে গিয়ে দেখছি। পৃথুলা, জি মা। আর কত করবি, এবার খেতে আয়। 1 মিনিট মা, এটা শেষ, আমি আসছি। সব খাবার নিয়ে এলাম টেবিলে। বাবা গুড মর্নিং। গুড মর্নিং পৃথুলা মা। কি কি রান্না করেছিস বল তো? তোর মায়ের রান্না খেতে খেতে আমি এখন বোর। কি বললে প্রেয়নের আব্বু? তুমি চেতো কেন? আমি তো বৌমার প্রশংসা করছি যাতে তোমার কষ্ট না করা লাগে, তাই না? হইছে, আপনারা থামুন, এখন খাবার সময়। সবাইকে খাবার দিয়ে খেতে বসলাম। প্রণ চুপচাপ খেয়ে উঠে গেল। হঠাৎ এমন চুপচাপ ব্যবহার করছে কেন বুঝলাম না। আমিও খাবার শেষ করে উপরে চলে গেলাম। কিছু হইছে? কার? আপনার? না কি হবে? কোন বিষয় নিয়ে চিন্তিত মনে হচ্ছে? না তেমন কিছু না। আচ্ছা পৃথু, তোর থেকে আমি ডকুমেন্টস চেয়েছিলাম, ওগুলা? হ্যাঁ, আমি আসার সময় নিয়ে এসেছিলাম, 1 মিনিট। আমি ওগুলা বার করে ওনাকে দিলাম। এই যে। হুম, সব আছে। হ্যাঁ বাবা, টাকা জমা দেওয়া সব স্লিপ আছে। আচ্ছা পৃথু, তুই কি জানিস এই জায়গার মালিক কে ছিল? কোন নীল চৌধুরী সম্ভবত। হুম, 2 গুণ 2 সমান 4। মানে? মানে তুই বুঝবি না, সেই নীল চৌধুরীর কোন সমস্যা হয়নি এই যে এত বড় একটা ফ্রডগিরি করল? না, উনিকে কেউ ওনাকে দেখেননি, ওনার সাথে জড়িত আরও কিছু লোককে ধরা হয়। আর উনি মেইন মানুষটা, অনেক ক্ষমতা সম্পন্ন মানুষ, তাই ওনাকে ধরা হয়নি। কিন্তু আপনি এগুলা দিয়ে কি করবেন? কিছু না, এমনি আমি একটু শুই, তুই আমার মাথাটা একটু টিপে দে পৃথু। আচ্ছা। উনি আমার কোলে মাথা দিলেন। ওনাকে এভাবে দেখতে বেশ ভালো লাগে মনে হয়। সময়টা কেন থমকে যাচ্ছে না, এভাবে ওনার সাথে আমার জীবন কাটিয়ে দিতে ইচ্ছে করে। কিন্তু 1 মাসের 5 দিন কেটে গেছে। আর মাত্র 25 দিন বাকি। আমি বিলি কেটে দিতে দিতে উনি ঘুমিয়ে গেলেন। ওনার মাথায় হাত দিয়ে ওনার বুকের উপর কখন আমিও ঘুমিয়ে গেলাম টের পাইনি। ঘুমের মধ্যে মুখের উপর কারোর চুল টের পেয়ে বিরক্ত বোধ হচ্ছিল প্রেয়নের। কিন্তু চুলের মিষ্টি ঘ্রাণে আবার ভালোলাগা কাজ করছে। সব সংকোচ কাটিয়ে প্রেয়ন চোখ টিপটিপ করে মেলে পৃথুলাকে নিজের বুকে আবিষ্কার করে। বুকের মাঝে ভালোবাসাকে দেখতে পেয়ে এত ভালোলাগা কাজ করতে পারে কারোই, তা নিজের ভালোবাসাকে না দেখলে প্রেয়ন বুঝতে পারত না। হ্যাঁ, প্রেয়ন পৃথুলাকে ভালোবাসে সেই ছোট থেকে, কিন্তু কখনো মুখ ফুটে বলেনি পৃথু তোকে খুব ভালোবাসি। ঘুমন্ত পৃথুলা এত মায়াবী তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। ঘুমন্ত পৃথুলাকে মায়াবী চাদরে আঁকড়ে ধরে ঘুমিয়ে যায় প্রেয়ন। দুনিয়ার সব কিছুই ভুলে যায় যখন সে পৃথুলারা সাথে থাকে। বাবা নীল পাপ কারোর বাপ চিনে না। বাবা জীবনে অনেক কিছু করেছিস, এবার থামো। বাবা, তাহলে একটা শিশুকে অধিকার থেকে ছিন্ন করা মহাপাপ। আমি কখনো থেকে বুঝতে দেয়নি তুই আমার ছেলে না। আমিও কাউকে বুঝতে দেয়নি সব কিছুর পেছনে কার হাত। যাকে কেউ দেখে না তাকে মহান আল্লাহ তাআলা দেখে।
বাবা গেম মাত্র শুরু, ভিলেন না হয় কিছু এপিসোড পরে ডিসাইড করো। নীল, তুই নীল চৌধুরী বাবা? না বাবা, আমার আসল পরিচয় হয়তো নীল। স্যার, ম্যামের কোচিং শেষ, আচ্ছা। আমাকে আসতে হবে বাবা। বাবা, মেয়েটা বাচ্চা, আমার শিক্ষা তোকে কখনো কোন মেয়ের সাথে খেলতে শেখায়নি বাবা। ওকে ভালোবাসি। ভালোবাসলে ভালো, কিন্তু পাপ কুরাস না বাবা। পাপ নিয়ে ভেবো না, আমি যদি পাপা করি তবে ওরা মহা পাপ করেছে। নীল কথাটা বলেই চলে আসে। আল্লাহ, আমার নীলকে তুমি সুপথ দেখাও, একটা রাস্তা দেখাও যার দ্বারা ওকে আমি সুপথে ফিরিয়ে আনতে পারি। দোস্ত, জলদি একটা রিকশা দেখে চলে যেতে হবে বাসায়, না হলে আবার ওই নীল চলে আসবে। তুই ঠিক বলেছিস, আমার কেমন এখন ভয় ভয় হচ্ছে। রাইমা আফিয়া রিকশায় উঠতে যাবে তখন। রাইমা, আমি আছি তো, কেন এত তাড়া তোমার? দোস্ত, কি করবি, উপায় নেই। ওরা নীলের সঙ্গে বাসায় চলে আসে। পৃথু, এই পৃথু, উঠো, আর কত ঘুমোবি? কেন জানি না, প্রচুর ঘুম পাচ্ছে আমার। আমাকে ঘুমোতে গিয়ে নিজে ঘুম দিলি। হুম। পৃথু, উঠো এবার। থু। পৃথু, উঠছি। এবার ভালো করে চোখ মেলে উঠার চেষ্টা করলাম। কোন মতে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। এসে দেখি প্রেয়ন রেডি হচ্ছে। এই দুপুর সময় কই যাবেন উনি? এই দুপুর বেলায় কই যাবেন? একটু কাজ আছে, রাতে ফিরতে লেট হবে, খেয়ে নিও। আচ্ছা। উনি চলে যাবে ঠিক তখন প্রেয়ন, কিছু লাগবে? না, একটা গজরা নিয়ে আসবেন, বেলি ফুলের। বেলি ফুলের গজরা? আনব। ধন্যবাদ। আগে এনে দি, তারপর ধন্যবাদ দিস। উনি চলে গেল। আমি বসার ফোন দিয়ে রাইমাকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাইমা বাবু, কেমন আছিস? আপু, আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? এই তো ভালো। ভাইয়া, ফুপি, ফুপা? আলহামদুলিল্লাহ, সবাই ভালো। বাবার কি অবস্থা? আগের মতোই। উন্নত হচ্ছে না? নারে, জানি না কি হচ্ছে, আল্লাহ কপালে কি লিখছে। কিরে পিচ্ছি, কোন সমস্যা? না, সমস্যা হবে কেন? তোর কণ্ঠ কেমন ভারী ভারী শোনাচ্ছে। নারে আপু, ঠান্ডা লাগছে তাই হয়তো। তুই সব বুঝিস আপু, তুই আমার দুনিয়া, তুই ভালো থাকলেই হবে মনে মনে। পিচ্ছি? হ্যাঁ আপু, ভালোবাসি সেনা, তোকে অনেক কিছু লুকাস না কখনো। আপু, আমিও। আচ্ছা, রাখি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোনটা কেটে দিলাম। রাইমার সাথে কথা বললি? ভাই জান কেমন আছে? আগের মতোই মা। কাল যাব তোর বাবাকে নিয়ে দেখতে ভাইয়াজানকে। আচ্ছা। কি হচ্ছে আমার সাথে এগুলা, আমি কি করব? এই নীল নামটাকে জীবন থেকে কি করে সরাবো? দিন গড়িয়ে রাত হলো। রাতের খাবার খেয়ে মা বাবা শুয়ে পড়েছেন, কিন্তু আমি অপেক্ষা করছি ওনার। ভালো লাগছে না কেন জানি না, আজ কিছু অস্থির বোধ হচ্ছে। সব ভাবতে ভাবতে হঠাৎ কলিং বেল এর শব্দ পেলাম, দৌড়ে দরজা খুলে দিতে দেখি প্রেয়ন। ওনাকে ঘরে আসতে দিলাম। উনি হাত মুখ ধুয়ে আমার সাথে করে খেয়ে নিল। লোকটাকে আজ বেশ ভালো লাগছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিলাম, তখনই হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিলাম, হঠাৎ আমার খোপায় প্রেয়ন তাজা বেলি ফুলের মালা লাগিয়ে দিলেন। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। কি ভেবেছিলি ভুলে গেছি? মানুষ নিজের বরের কাছে কত কিছু চায়, তুই আমার কাছে এইটুকু চাইলি দিব না বল? অনেক বড় কিছু চাইলে পাবো। কেন পাবি না বল?
মাত্র 1 মাসের জন্য বিয়ে করার কারণ কি? এটা কি সারা জীবনের জন্য হতে পারত না? আমি প্রশ্নযুক্ত দৃষ্টিতে তাকিয়ে আছি, কিন্তু ওনার কোন রিপ্লাই নাই। বুঝলাম এ কথার উত্তর উনি দিবেন না। তাই ফুলগুলো খুলে সযত্নে একটা বাক্সের মধ্যে রেখে দিলাম। খুললি কেন? এটা যদি কখনো উত্তর পাই সেদিন পরব এবং কথা দিচ্ছি খুব সুন্দর করে সেজে আসবো আপনার সামনে। বলেই চলে আসলাম। জীবনটা জটিল। অনেক জটিল, কিছুই বুঝতে পারি না আসলে আমার সাথে কি হচ্ছে। সবকিছু ভাবলে কিছুর সাথে কিছু মিলেই না। আমি বুঝি না কেন এগুলা হয়। আমি বড়ই হতাশ। রাতটা নির্ঘুম কাটল। সকালে রাইমা রাইমা। আশেপাশে কারোর কণ্ঠ শুনতে পেয়ে চোখ মেলে তাকায় রাইমা। আপুই একটু ঘুমোই। তোমার ঘুমোই আমি বার করছি, উঠো তোমার ব্যাচ যাবার সময় হইছে, আরো 10 মিনিট আগে, তুমি এখনো ঘুমোচ্ছ। রাইমা ধরফরিয়ে উঠে। তার রুমে নীলকে দেখতে পেয়ে ভয় এক কোণে চলে যায়। আপনি এখানে কি করছেন? কি সমস্যা কি আপনার? তোমায় নিতে এসে 10 মিনিট নিচে দাঁড়িয়ে থেকে পাইপ পেয়ে উপরে এসেছি, উঠো বলছি। আমি যাব না, আজ আপনি বের হন। চিল্লাবা না, আমি এই পর্যন্ত আসছি তার মানে তুমি যাবে? আমি যাব না। তুমি যাবে। ওকে, আমি বসে আছি, দেখি কি করবেন। রাইমা মুড দেখিয়ে বসে রইল। আজ কিছু বলবো না, কাল বাসা থেকে বার হও, তারপর দেখো কি হয়। কথাটা বলেই নীল চলে গেল। না, অনেক হলো, এবার আমাকে আপুর সাথে কথা বলতেই হবে। কিন্তু 10টার ব্যাচ থেকে এসে বলবো এখন ঘুম পায়। রাইমা ঘুমিয়ে গেল। প্রেয়নজি। হুম। উঠুন জি। হু। আমার মিষ্টি বর, উঠে নামাজ পড়ে নিন প্লিজ। হু। প্রেয়ন, এবার কিন্তু আমি আপনার মুখে পানি ডালব। আমার চিল্লানো শুনে ধরফরিয়ে উঠে উনি। এত জোরে চিৎকারের কি আছে? তখন থেকেই তো ভালোভাবে বলছি। কানে যায় না? হুম। তুই দজ্জাল বউ, হু। উঠবেন নাকি? হ্যাঁ উঠছি। তুই বকছিস কেন? আমি বকছি। তা নয় তো কি? এটাকে বকা বলে? বাবা মায়ের একমাত্র আদুরে হলে যা হয় আর কি। উনি উঠে নামাজ পড়ে নিলেন। আমি বসে আছি। হঠাৎ উনি ওনার ঠান্ডা হাত নিয়ে আমার কোমর চেপে ধরলেন। সাথে সাথে বিছনায় পড়লাম। আরে ঠান্ডা কি আজব! তুই আমাকে বকলি কেন? এখন তুই আমার থেকে শীত নিবি? ধুর, প্রচুর ঠান্ডা, ছাড়ুন না। বলেই শক্ত করে জড়িয়ে ধরলেন। কত বড় খারাপ রে! হয় খারাপ, এখন ঘুম, আহা কি আনন্দ! আপনি চপু থাক। চুপি থাকলাম, ওনার থেকে ছাড়া পাবার কোন ওয়ে দেখছি না, তাই শেষ মেশ ঘুমিয়ে পড়লাম। সকাল 10টা, কোচিং করে বাইরে বের হলো রাইমা আর আফিয়া। কিরে, আজ সকালে পড়তে আসিস নি? আর তোর নীলের কি হলো? আরে সকালে হইছে কি? সকলের সব ঘটনা খুলে বললাম। ওহ আচ্ছা, কিন্তু উনি তোকে ধমক দিল, তোর ভয় হচ্ছে না? না হচ্ছে না, আমি আজই আপুকে বলবো। সত্যি? হুম, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আর হচ্ছে না। অনেক সহ্য করেছি। কি সহ্য করেছ রাইমা? আপনি আবার চলে এসেছেন? হুম, আবার আসলাম, চলো আজ একটু ঘুরে বাসায় যাব। না। হ্যাঁ। আমি কোথাও যাব। কথাটা রাইমাকে না বলতে দিয়েই ওর হাত ধরে টেনে নিয়ে যায় নীল। হায় হায়, এ দেখি বেয়াদবির সীমা লঙ্ঘন করেছে না, আজ আমি আপুকে বলবো। আফিয়া পৃথুলাকে ফোন দিল। আসসালামু আলাইকুম। আফিয়া কি মনে করে? আপু, সমস্যা প্রচুর, শোন। আফিয়া সব খুলে বলে। কি বলছো কি? হ্যাঁ আপু, ছেলেটা রাইমাকে নিয়ে গেছে, তুমি কিছু করো। ধন্যবাদ আফিয়া, আমি এখনই দেখছি। ফোন কেটে দিল প্রেয়ন।
কি হইছে? রাইমা। নীল চৌধুরী। হ্যাঁ। পৃথু। নীল তুমি বসো। ওর বিরুদ্ধে কোন থানা কেস নিবে না আমি বললেও না। ওকে অন্য উপায়ে দেখতে হবে, সব হিসাব এক ময়দানে হবে। মানে? আমার বোনের গায়ে স্পর্শ করে ওর হাত সুরক্ষিত থাকবে না। পৃথু তুমি বসো, চিন্তা করো না। প্রেয়ন বেরিয়ে গেল। হে আল্লাহ, এটা কোন মুসিবত! সমস্যা কি আপনার? আমাকে এখানে তুলে আনলেন কে? ছক্কা ফেলতে? মানে কি? মানে সোজা আজ তুমি আমায় বিয়ে করবে? কি কখনো না? মরে গেলেও না? মরতে তো তোমায় দিব না। আপনি মশকরা করছেন। দেখুন, আমাকে ছেড়ে দিন, আমি কখনো আপনার সামনে আসব না। এরপর থেকে তুমি আমার সামনেই থাকবে। সমস্যা কি? আমার সমস্যা না। তুমি তোমার ভাইয়া প্রেয়ন ভাইয়াকে বলবে তুমি আমাকে ভালোবাসো, তাই আমাদের বিয়েটা হয়েছে। না হলে তোমার প্রেয়ন ভাইয়ের কথা মতো যদি তোমার বাবার চিকিৎসা হতে পারে, তেমন আমার একটা ফোনে কোন ডক্টরের সাধ্য নাই তোমার বাবার চিকিৎসা করার। আপনি ভয় দিচ্ছেন। না, ভয় দিচ্ছি না। তোমার বোনের সংসার আমি নষ্ট করে দিব। তুমি জানো আমি যা বলি তাই হয়। আপনি কি মানুষ? বাবা আমাকে পাপী বলেন। যে যা তাকে তাই বলা ভালো। কি করবে রাইমা? জলদি বলো। কি করব মানে? আমি এখান থেকে যাব, থাকবো না আমি। ওকে তাহলে কথা বলো, আসো। নীল কাউকে ফোন দিয়ে রাইমার কানে ধরিয়ে দেয়। মিসেস চৌধুরী, আমি ডক্টর নাইম বলছি, আপনার বাবার ডক্টর। আপনি স্যারকে বিয়ে না করলে আমি না এই শহরের কোন ডক্টরের ক্ষমতা নেই আপনার বাবার চিকিৎসা করার। আপনি ডক্টর হয়ে এ কথা বলছেন? ক্ষমা করবেন, আমাদেরও পরিবার আছে ম্যাম। বিবাহ জীবনের শুভেচ্ছা জানাই। আল্লাহ হাফেজ। ফোনটা কেটে গেল। রাইমা ছল ছল দৃষ্টিতে তাকিয়ে আছে নীলের দিকে। নীল একটা শয়তানি হাসি দিয়ে পেপার এগিয়ে দেয়। পৃথু, আমি বাসার নিচে, তুই নেমে আয়, রাইমার খোঁজ পেয়েছি। আচ্ছা। আমি নিচে চলে এলাম। প্রেয়ন আমি আসতে গাড়ি চালু করল। আমরা চলে এলাম একটা বিরাট বাড়ির সামনে। এটা কই? নীল চৌধুরীর বাসা। কি আমরা এখানে কেন? রাইমা এখানে, তাই চলো। পৃথু আর প্রেয়ন বাসার ভেতরে গেল। ওয়েলকাম মিস্টার প্রেয়ন। রাইমা কই? রাইমা আছে, আসুন বসুন। আমি এখানে বসতে আসিনি। কি যে বলেন বড় ভাইয়া, আপনি প্রথম আমাদের বাসায় এসেছেন, না বসলে হয়? কে তেমার বড় ভাই? আপনি? ফজলামি করো। রাইমা কই? রাইমা বেবি এদিকে এসো তো, তোমাকে দেখার জন্য আমার বড় আপু আর ভাইয়া এসেছে। রাইমা বেরিয়ে আসে, পরনে তার শাড়ি। রাইমা এগুলা কি? আপু। রাইমা এগুলা কি বলো? আপু আমি ওনাকে ভালোবাসি, আমাদের রিলেশন চলছিল তাই বিয়ে করেছি। রাইমার কথা শুনে পৃথুলা ঠাস করে একটা চর বসিয়ে দেয়। রাইমা ছুটে নীলের বুকে পড়ে। তুই ভালোবাসিস? মিথ্যা কথা এগুলা। সত্যি বল বোন, এগুলা মিথ্যা। না ভাইয়া, মিথ্যা না, এগুলা সত্যি। রাইমা সরি ভাইয়া। আপু তোরা চলে যা। প্রেয়ন ও আমার বোন। পৃথু চল বাসায় চল। প্রেয়ন পৃথুলাকে বাসায় নিয়ে আসে। প্রেন আমার বিশ্বাস হচ্ছে না, আমার রাইমা এমন না। পৃথু কেঁদো না, চুপ থাকো, আমি আছি তো। প্রেয়ন কাঁদছো কেন? আপনি আমার থেকে প্লিজ দূরে থাকুন, আমাকে একটু একা থাকতে দিন, আমার আপনাকে সহ্য হচ্ছে না। আচ্ছা থাকে একা, বাট 1 ঘন্টার জন্য শুধুমাত্র। চলবে?